আচ্ছা ঠাকুরমশাই, আজ একটা ভূতের গল্প হয়ে যাক। অনেক দিন তো হয়ে গেল ভূতের গল্প শোনান না। এই মেঘলা পরিবেশে ভূতের গল্প কিন্তু জমে যাবে। কি বলো ভাইয়া? গল্প? তোমার কি মনে হয় আমি তোমাদের গল্প বলি? আরে আরে, ঠাকুরমশাই চড়ছেন কেন আপনি? কিশোরী তো প্রায়শই না বুঝে ভুলভাল কথা বলে, ওর কথায় পাত্তা দেবেন না তো। আপনি বরং আপনার গল্প মানে জীবনের ঘটনাটা বলতে শুরু করুন। আমি জানি আমার বলা ঘটনাগুলো তোমাদের ঠিক বিশ্বাস হয় না, যদিও তোমাদের বিশ্বাস করানোর দায়ভার আমার নয়। তবে একটা ঘটনাও কিন্তু আমি তোমাদের বিন্দু মাত্র বানিয়ে বলি না। তারানাথ চটে গেছে দেখে তার রাগ সামাল দিতে কিশোরী তার পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিল। এই আমায় ক্ষমা করবেন ঠাকুরমশাই, মুখ ফুসকে ওসব বলে ফেলেছিলাম আসলে। আপনি আর দয়া করে আমার ওপর চটে থাকবেন না। আমরা আপনার জীবনের অভিজ্ঞতা শোনার জন্যই তো এতদূর ছুটে আসি। যদি বিশ্বাস নাই করতাম তাহলে প্রতিবার এখানে আসতাম নাকি? কিশোরীর এই কথায় তারানাথ কিছু নরম হলেন। তারপর পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর একটা বড় শুকটান দিয়ে বললেন, আজ তোমাদের যেই সময়কার কথা বলবো তা আমার যৌবন সময়ের ঘটনা। ততদিনে মধুসুন্দরী দেবীর দেখা আমি পেয়ে গেছি। আমি সেই সময় বছরের প্রায় সবটাই ঘুরে বেড়াতাম ভবঘুরের মতো। একবার সারাদিনে প্রায় মাইল 5 হাঁটার পর বিকেল নাগাদ উপস্থিত হলাম ভবানীপুর গ্রামে। সেই ভবানীপুর গ্রামের একদম পাশের গ্রাম ছিল বিলাসপুর, যা ছিল আমার গন্তব্যস্থল। জরুরি তলব পড়েছে এই গ্রামের জমিদার বাবুর কাছ থেকে। তলব না বলে সেটাকে এক অসহায় পিতার কাতর আর্জি বলা যেতে পারে। জমিদার বাবুর একমাত্র মেয়ে গত 1 সপ্তাহ ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। কোনোভাবেই তাকে নাকি ঘুম থেকে জাগিয়ে তোলা যাচ্ছে না। অনেক ডাক্তার বুদ্ধি করেও যখন অবস্থার উন্নতি হচ্ছে না, তখন নিরুপায় হয়ে জমিদার বাবু আমার শরণাপন্ন হলেন। তার সেই কাতর আর্জি আমি উপেক্ষা করতে পারিনি। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ি বিলাসপুরের উদ্দেশ্যে। যখন ভবানীপুর গ্রামের সীমান্তে এসে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। ভবানীপুর আর বিলাসপুরের মাঝেই রয়েছে এক বিরাট মাঠ, যাকে স্থানীয়রা বলে শাবলতলার মাঠ। আমি মাঠের দিকে এগোতে যাব এমন সময় গ্রামের এক স্থানীয় বাসিন্দা দৌড়তে দৌড়তে আমার দিকে এগিয়ে এলো। আমার কাছে এসে পৌঁছে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, আগে আগে কে আপনি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি সামান্য এক ভবঘুরে। আপাতত এই মাঠ পেরিয়ে ওপারে বিলাসপুর গ্রামই আমার গন্তব্যস্থল। সে কি, আপনি এই ভর সন্ধ্যেবেলা এই মাঠ পেরোবেন? কেন, এই মাঠ পেরোনোতে কি সমস্যা? হঠাৎ সেই লোকটার মুখে একটা কালো ছায়া নেমে এলো, যা সেই গোধূলির ধূসর আলোতেও আমার চোখ এড়ালো না। সে যেন শূন্য দৃষ্টিতে মাঠের দিকে কোথাও তাকিয়ে রয়েছে। আমি তার দৃষ্টি অনুসরণ করেও কিচ্ছু দেখতে পেলাম না। কেন, এই মাঠ পেরোনোয় কি সমস্যা? আমি আবার এই প্রশ্নটা করতে তার চটকা ভাঙল। সে চমকে উঠে বলল, এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলা ঠিক হবে না বোধহয়। আপনি বরং আমার সাথে আমার বাড়ি চলুন। আজকে রাত্রিটা বিশ্রাম করবেন, তারপর না হয় আগামীকাল ভোর ভোর রওনা দেবেন, কেমন? আমি তার এমন প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলাম না। আজকের প্রায় গোটা দিনই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি
মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলাম। সেই লোকটা এগিয়ে চলল, আমিও তার পিছু পিছু চললাম। মিনিট 5 হাঁটার পর গ্রামের দুর্গা মন্দির চোখে পড়ল। তার ঠিক পাশেই সেই লোকটির বাড়ি। সে তার ঘরের শিকল খুলে ভিতরে ঢুকতে বলল। কিছু মনে করবেন না, আজ আমার স্ত্রী আর কন্যা বাপের বাড়ি গিয়েছে, তাই ঘরটা একটু অগোছালো রয়েছে। না না, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক রাতেরই তো ব্যাপার, কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই হলেই হলো। ঘরে ঢুকে সেই লোকটা একটা হ্যারিকেন জ্বালিয়ে সেটা আমার সামনে নামিয়ে রেখে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসতে দেখলাম তার গায়ে নামাবলি এবং পরনের পুরনো ধুতিটা পাল্টে নতুন একটা শ্বেতবস্ত্র পরিধান করে এসেছে। তার সদ্য ভেজা চুল দেখে অনুমান করলাম তিনি স্নান সেরে এসেছেন। আপনি একটু বসুন, আমি মন্দির থেকে সন্ধেটা সেরে আসি। হ্যাঁ, আপনি বসুন। বুঝলাম তিনি এই মন্দিরেরই পুরোহিত। আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই তিনি বেরিয়ে গেলেন। হ্যারিকেনের স্বল্প আলোয় চোখটা শুয়ে এসেছে। ঘরের জিনিসপত্র এই স্বল্প আলোয় দৃশ্যমান হলো। জিনিসপত্র বলতে তেমন কিছু নেই। ঘরের কোণায় একটা কুঁজো, তার গায়ে গামছা জড়ানো। তারই পাশে একটা কাঠের আলনায় কিছু অগোছালো জামা কাপড় ঝুলছে, আর মেঝের ওপর একটা তক্তপোষ বেছানো। বুঝলাম পুরোহিত মশাইয়ের আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। তক্তপোষে গা এলিয়ে দিতে সারা দিনের ক্লান্তিতে চোখ দুটো একটু জুড়ে এসেছিল। হঠাৎ পাশের মন্দিরের 3 বার শঙ্খধ্বনির শব্দে তন্দ্রাটা কেটে গেল। কিছুক্ষণ বাদে পুরোহিত মশাই ফিরে এলেন। হাতে এক বাটি মুড়ি এবং তার উপর ইতস্তত ছড়ানো রয়েছে কিছু বাতাসা। ঘরে ঢুকে গায়ের নামাবলিটা সযত্নে তুলে রেখে আমার সামনে মুড়ির বাটিটা রেখে তিনি বললেন, ক্ষমা করবেন, এই গরিবের সংসারে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জোগাড় করা সম্ভব হলো না। না না, আপনি এত ব্যস্ত হবেন না। আপনি যে এই অসময়ে এইটুকু ব্যবস্থা করতে পেরেছেন এই অনেক। তারপর রাতের আহার সম্পন্ন করে 1 ঘটি জল খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললাম। এতক্ষণে সেই পুরোহিত মশাই নির্বাক ছিলেন। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে তিনি বলে উঠলেন, কিছু মনে করবেন না, এখনো তো আপনার পরিচয়টুকু ঠিকঠাক পেলাম না। আমি জিভ কেটে বললাম, হে বাবা, আপনাকে তো আমার পরিচয়টুকুই দেওয়া হয়নি। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়ায় ব্রহ্মচর্য জীবন পালন করছি। আমাকে এক প্রকার ভবঘুরে বলতে পারে। এদিক ওদিক ঘুরে বেড়াই, কোথাও রাত্রি যাপনের জন্য ঘর মেলে, আর না মিললে মন্দিরেই রাতটুকু কাটিয়ে আবার পরের দিন রওনা দিই। যাই হোক, আমার ব্যাপার তো শুনলেন, এবার আপনি বলুন। নমস্কার, আমি শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। বাড়িতে ঢোকার সময় যে দুর্গা মন্দিরটা দেখলেন, ওই মন্দিরের পুরোহিত আর সেবায়িত বলতে পারেন। কথায় কথায় রাত্রি গভীর হলো। আমরা নিদ্রা দেবীর আরাধনায় রত হলাম। হঠাৎ একটা ব্যাপারে আমার খটকা লাগলো। মনে মনে নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা পুরোহিত মশাই আমাকে ওই মাঠটা পেরোতে বারণ করলেন কেন? আর ওই মাঠের দিকে তাকানোয় ওনার মুখটা অমন থমথমেই বা হয়ে গিয়েছিল কেন? সত্যি বলতে অন্ধকার রাতে এই মাঠ দেখে যে কোনো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠবে। নেহাতি আমি এর আগে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমার স্নায়ু সর্বদাই আমার নিয়ন্ত্রণে থাকে। সে যাকে, এই ব্যাপারে কাল সকালে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো এই ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম একটা গ্রাম, চারিদিকে মহিলা পুরুষ নির্বিশেষে চিৎকার চেঁচামেচি কোলাহল হয়ে চলেছে।
গোটা গ্রাম যেন আগুনে জ্বলছে দাউ দাউ করে। চারিদিকে লোকজন প্রাণ ভয় যার যেদিকে দু চোখ যায় পালাচ্ছে। তারপর হঠাৎ দৃশ্য পরিবর্তন হলো। দেখতে পেলাম যার পরনে রাজ পোশাক দেখে রাজা বা জমিদার বলেই মনে হয়, তিনি তার সিপাহীদের নির্দেশ দিয়েছেন যেন সেই গোটা গ্রামকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়। তার নির্দেশে সিপাহীরা মশাল নিয়ে দৌড়চ্ছে গ্রামের অভিমুখে। হঠাৎ আবার দৃশ্যপট পরিবর্তন হলো। দেখলাম এক কিশোরী বিছানায় মৃত্যুশয্যায় রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তার পায়ের কাছে উদ্বিগ্ন মুখে বসে রয়েছেন একজন মধ্যবয়স্ক লোক, যাকে দেখে সেই মেয়েটির পিতা বলেই মনে হয়। আমি চমকে উঠে বসলাম। পরমেশ্বর আমায় একই দেখালেন। যে দুটো ঘটনা আমার স্বপ্নে দেখা দিল তার কি আদৌ কোনো মানে রয়েছে? হঠাৎই আমার মনে হলো সেই লোকটা ভবানীপুরের জমিদার শশীভূষণ রায়চৌধুরী নন্ত। হঠাৎ মনে হলো পরমেশ্বর আমায় ইঙ্গিত দিচ্ছেন যে সেই মেয়েটির জীবনের শেষ লগ্ন আসন্ন। না না না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। ভোরের আলো ফোঁটার আগেই আমায় ভবানীপুর পৌঁছতে হবে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর ঝোলাটা কাঁধে নিয়ে দরজা খুলে বেরোতে যাব, এমন সময় পেছন থেকে পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। এ কি ঠাকুর মশাই, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? পুরোহিত মশাই, আমায় মাফ করবেন, আমায় এক্ষুনি বেরোতে হবে। যেভাবেই হোক ভোরের আলো ফোঁটার আগেই আমায় ভবানীপুর পৌঁছতেই হবে, নয়তো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে সেখানে। সবই বুঝতে পারছি ঠাকুর মশাই, কিন্তু এত রাতে এই মাঠ পেরোনো একদমই ঠিক হবে না। কেন বলুন তো? আজ সন্ধ্যা থেকে আমি দেখে যাচ্ছি আপনি বারবার আমাকে এই মাঠ পেরোতে বারণ করছেন, কিন্তু কারণটা কি? ঠাকুর মশাই, আপনাকে যদি এখন আমি কারণ বলতে শুরু করি আপনি বিশ্বাস তো করবেনই না, উল্টে অনেক দেরি হয়ে যাবে। আপনি বরং কালকে ভোর ভোর বেরিয়ে পড়বেন, সেটাই সব থেকে ভালো হবে। না হয় আপনি আমাকে সবটা খুলে বলবেন, আর না হলে আমি এক্ষুনি বেরোচ্ছি। আমাকে যে করে হোক পৌঁছতে হবেই। ঠিক আছে, এই ঘটনা আজ থেকে বহু আগের। যে সময়কার ঘটনা, সেই সময় ভবানীপুরের জমিদার ছিলেন ইন্দুভূষণ রায়চৌধুরী, যিনি বর্তমান জমিদারের পিতা। সেই জমিদার ছিলেন ভীষণ রকমের নির্দয়, নির্মম এবং নৃশংস। বর্তমানে যেখানে শাবলতলার মাঠ, সেটা আগে আসলে একটা গ্রাম ছিল। একবার প্রচণ্ড খরায় সেই গ্রামের বাসিন্দারা জমিদার বাবুকে সঠিক সময় কর প্রদান করতে পারেনি। সেই কারণে জমিদার মশাই রাগে সিপাহী পাঠিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে ছারখার করে দেন। তারপর তাদের জ্বলে ঝলসে যাওয়া মৃতদেহগুলো সেই গ্রামেরই পুড়ে যাওয়া মাটি খুঁড়ে পুঁতে ফেলেন। মৃত্যুর আগে সেই গ্রামের বাসিন্দারা জমিদারকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন, যেভাবে তাদের চোখের সামনে তাদের সন্তানরা পুড়ে মারা গিয়েছিল এবং তারা নির্বংশ হয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে জমিদার বাবু তার চোখের সামনে তার শেষ বংশধরকে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যেতে দেখবেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। সেই সময় বর্তমান জমিদার শশীভূষণের বয়স ছিল মাত্র 11 বছর। অভিশাপের ভয়ে ইন্দুভূষণ একটা বিরাট যজ্ঞের আয়োজন করেন। দেশ বিদেশের বহু পণ্ডিত ব্রাহ্মণ সেই যজ্ঞে সামিল হন। সেই যজ্ঞের তেজে বিপদ শশীভূষণের ওপর থেকে টলে গেলেও পরবর্তীকালে আবার তারই বাড়িতে কড়া নাড়তে আরম্ভ করে। এখন তার মেয়ে ইরাবতী মৃত্যুশয্যায় শুয়ে। শুনেছি সে বিগত 1 সপ্তাহ ধরে নিদ্রামগ্ন। আমি ইরাবতীর জন্যই এখানে এসেছি। তার চিকিৎসার জন্যই জমিদার মশাই আমাকে তলব করেছেন। আমায় যেভাবেই হোক আগামীকাল সূর্যোদয়ের আগে ভবানীপুর পৌঁছতেই হবে। না ঠাকুরমশাই, এটা সম্ভব নয়। আসলে ঠাকুরমশাই, যে রাতে ওই মাঠে সবাইকে কবরস্থ করা হয়েছিল, সেই রাত থেকেই সেই মাঠ অভিশপ্ত হয়ে যায়। সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে ওই মাঠ হয়ে ওঠে অভিশপ্ত।
এই এই সময় যদি কেউ ভুল করে ওই মাঠের দিকে পা বাড়ায়, তার উপর নেমে আসে করাল মৃত্যুর ছায়া। তাই ঠাকুরমশাই, আমি বারবার আপনাকে নিষেধ করছি, ওখানে যাবেন না। না না, সেটা সম্ভব নয়। আমায় যেতেই হবে। আমি যাব। আর তাছাড়া আমার ওপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, আমার কিছু হবে না। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো। ঠিক আছে, একান্তই যদি আপনি আমার কথা শুনতে না চান, তাহলে এইটা রাখুন। এই বলে ঠাকুরমশাই তার ধুতির কোঁচা থেকে একটা মাদুলি বের করে আমার হাতে দিলেন। এই মাদুলিই পারে ওই পিশাচের হাত থেকে আপনাকে রক্ষা করতে। যখনই এই মাদুলি আপনি ধারণ করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনি সমস্ত বিপদ মুক্ত হবেন। কোনো অপশক্তি আপনাকে ছুতে পর্যন্ত পারবে না। আমি হাত বাড়িয়ে সেই মাদুলিটা নিয়ে বললাম, আচ্ছা, ইরাবতীর এই নিদ্রা কিভাবে ভঙ্গ করা যায় কিছু বলতে পারেন? আমি তো ভেবে কোনো কুলকিনারাই করতে পারছি না। বর্তমান চিকিৎসা শাস্ত্রেও তো এই ধরনের কোনো রোগের উল্লেখ আমি পাই না। আপনি পাবেনও না, কারণ এটা কোনো রোগ নয়। এটা ওই শত শত মানুষের চোখের জল, কান্নার ফল। আপনি এই মাদুলি ইরাবতীকে পরিয়ে দিলে সাময়িকভাবে তার বিপদ কমে যেতে পারে, কিন্তু তারপর আবার কোনো না কোনোভাবে বিপদ হানা দেবে। তাহলে উপায়? জমিদার মশাইকে বলবেন সমগ্র গ্রামবাসীর অকাল মৃত্যুর জন্য যজ্ঞ করতে, এবং সম্ভব হলে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে। তাদের আত্মার মুক্তি পেলেই ইরাবতী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। জমিদার পরিবারের ওপর থেকে এ অভিশাপ চিরতরে বিদায় নেবে। সব শুনে আমি বেরিয়ে পড়লাম। শ্যামাপ্রসাদ বাবু অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলে। যখন শাবলতলার মাঠের কাছে পৌঁছলাম, তখন চারিদিক নিস্তব্ধ। ন্যূনতম একটা ঝিঁঝির ডাকও শোনা যাচ্ছে না। আমার মন বলছিল এখানে অলৌকিক কিছু অবশ্যই আছে। আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করে পা বাড়ালাম ভবানীপুরের দিকে। মাঠটা যে অভিশপ্ত সেটা সূর্যের আলো থাকতেই আমার মনে হয়েছিল। এত বড় ফাঁকা একটা মাঠ, যেখানে একটা ঘাস পর্যন্ত গজায়নি। কিছু দূর হাঁটতেই হঠাৎ মনে হলো পিছন থেকে একটা খসখস পায়ের শব্দ ভেসে আসছে। মনে হলো আমার পিছনে একজন নয়, একাধিক লোক খুব দ্রুত হেঁটে আসছে। আমি জানি আমি পিছু ফিরে তাকালেও কাউকে দেখতে পাবো না। তাও আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, আর সাথে সাথে পেছনের শব্দটাও থেমে গেল। আমার কেন জানি মনে হচ্ছিল এরা আমাকে এত সহজে মাঠ পেরোতে দেবে না। এরা আমার কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করবে, যাতে আমি জমিদারের মেয়েকে বাঁচাতে না পারি। আমি জোরে পা চালাতে শুরু করলাম। পিছনের পায়ের আওয়াজ আরো বেড়ে উঠল, আর তার সঙ্গে পিছন থেকে ভেসে আসছিল একটা হিংস্র গোঙানির শব্দ। মনে হচ্ছিল এক্ষুনি হাতের সামনে পেলে ওরা আমাকে একেবারে ছিঁড়ে খাবে। আমি এবার দৌড়তে শুরু করলাম। হঠাৎ দেখলাম সামনে থেকে একদল জীব আমার দিকে এগিয়ে আসছে। ঠিক এমন সময় আমি মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। হোঁচট খেয়েছি বললে ভুল হবে। মনে হলো কেউ যেন শক্ত করে আমার পাটা হেঁচড়ে ধরে আছে। হঠাৎ আমার ঝোলা থেকে সেই মাদুলিটা ছিটকে বাইরে পড়ে গেল। তখনই আমার শ্যামাপ্রসাদ বাবুর কথা মনে পড়ল। আমি সাথে সাথে হাত বাড়িয়ে মাদুলিটা তুলে নিয়ে ধারণ করলাম আমার গলায়। আমি পরিষ্কার বুঝতে পারলাম জীবগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। বুঝতে পারছি গলায় ঝুলতে থাকা মাদুলিটা উত্তপ্ত হয়ে উঠছে। হঠাৎ সেই মাদুলিটা লাল রঙের আলো উদ্গীরণ করতে লাগলো। সেই পিশাচ এলো ভয়ঙ্কর চিৎকার করতে করতে। আমি দেখলাম পূর্ব দিক রাঙা হতে শুরু করেছে। আমার হাতে আর বিশেষ সময় নেই।
আমি আবার দৌড়তে শুরু করলাম। সেই মাঠ পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে দৌড়তে দৌড়তে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। তখন সবে ভোরের আলোর প্রথম ছটা ধরিত্রীর বুক স্পর্শ করেছে। আমার আসার কথা বোধহয় জমিদারের পাহারাদাররা আগে থেকেই জানত। তারা আমায় দেখা মাত্রই সাথে সাথে জমিদার বাড়ির মূল দ্বার খুলে দিল। আমি দৌড়ে ভিতরে প্রবেশ করতেই দেখলাম জমিদার শশীভূষণ আমার দিকে এগিয়ে আসছেন। আমি তার কাছে পৌঁছতেই সে আমার পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়েকে বাঁচান। কালকে যাও বা ওর মধ্যে প্রাণের স্পন্দনটুকু ছিল, গত রাত থেকে তাও কমতে শুরু করেছে। আমি সাথে সাথে শশীভূষণের সাথে ইরাবতীর ঘরে প্রবেশ করলাম। হ্যারিকেনের মৃদু আলোয় দেখলাম একটা শীর্ণকায় মেয়ে বিছানার সাথে একেবারে মিশে গেছে। আমি তখনই আমার গলা থেকে সেই মাদুলিটা খুলে ইরাবতীর গলায় পরিয়ে দিলাম। তারপর দেবী দুর্গার বন্দনা শুরু করলাম। হঠাৎ মনে হলো ইরাবতীর চোখের পাতা দুটো যেন কাঁপছে। তারপর আস্তে আস্তে সে তার চোখের পাতা খুলল, কিন্তু তার শরীর এতই দুর্বল যে সে উঠে বসতে পারছিল না। আমি তাকে বাধা দিয়ে বললাম, আহা, উঠতে হবে না মা, তুমি বিশ্রাম নাও। তুমি অসুস্থ, তোমার বিশ্রামের প্রয়োজন। তারপর শশীভূষণের দিকে ফিরে বললাম, এক্ষুনি ওকে একটু গরম দুধ খাওয়ানোর ব্যবস্থা করুন, আর আপনি আমার সাথে বাইরে আসুন। শশীভূষণের সাথে বাইরে এসে আমি পুরো ঘটনার বৃত্তান্ত তাকে খুলে বললাম। আমার কথা শুনে সে তৎক্ষণাৎ রাজি হলো যজ্ঞের আয়োজন করার এবং গয়ায় গিয়ে পিণ্ড দান করার, এবং আমাকে অনুরোধ করলো যজ্ঞ সম্পন্ন না হওয়া অবধি আমি যেন তাদের সাথেই থাকি। জমিদারের সেই কাতর অনুরোধ আমি ফেলতে পারলাম না। এই বলে ঠাকুরমশাই একটু থামলেন। কিশোরী জিজ্ঞেস করলো, তারপর? 2 দিন ব্যাপী সেই যজ্ঞ চলল। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর আমি যখন সেই শীতলার মাঠের উপর দিয়ে ভবানীপুর থেকে ফিরছিলাম, তখন দেখতে পেলাম মাঠের ওপর সবুজ কচি ঘাস জন্মাতে শুরু করেছে। শাবলতলার মাঠের অভিশাপ ঘুচেছে।